রাজকন্যার আদেশ অনুযায়ী সৈন্যরা তালগাছের সব বাবুই পাখির বাসা ভেঙে দেয়, আর এতে একটি বাবুই পাখির সবগুলো ছানা মারাও যায়। এত কষ্ট করে বোনা নিজেদের বাড়ি ভেঙে যাওয়াতে এবং নিজের ছানাকে হারিয়ে মা বাবুই কষ্ট পেয়ে বলে, আজ যদি রাজকন্যা আমাদের মতো পাখি হতো তবে আমাদের কষ্টটা বুঝতে পারতো। তাকেও যদি আমাদের মতো তাল গাছের মগডালে বাড়ি বানিয়ে থাকতে হতো তাহলে হয়তো সে এমনটা করতে পারতো না। মা বাবুই এই কথা বলার পর হঠাৎ করে চারদিকে ঝড়ো হাওয়া বইতে থাকে, আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে, আর তখন হয়ে যায় এক অনর্থ। বাবুই পাখির কষ্টের প্রতিফলন স্বরূপ রাজকন্যার আকৃতি অনেক ছোট হয়ে যায় এবং তার নাক, মুখ, ঠোঁট সবকিছু পাখির মতো হয়ে যায়। তার পিঠে পাখির মতো ডানার সৃষ্টি হয়। দাসীরা আমার যে এত বড়, আর আমি এইটুকু হলাম কিভাবে? আমার পিঠে কি এটা? কি হলো আমার সাথে? রাজকন্যার এই অবস্থা দেখে দাসীরা ফিসফিসিয়ে কথা বলতে থাকে। রাজকন্যা ওদের ফিসফিসানি শুনে সরোবরের জলে নিজেকে দেখে আটকে ওঠে। এ আমার কি হলো? আমার ঠোঁট, নাক, মুখ সব বাবুই পাখির মতো কিভাবে হলো? আর আমার এই অবস্থা কিভাবে হলো? রাজকন্যা নিজের এই অবস্থার জন্য কাঁদতে থাকে। ওদিকে দাসীরা প্রাসাদে গিয়ে এই খবর রাজাকে দেয়। রাজা সবটা শুনে সরোবরে ছুটে আসে। বাবা, তুমি এসেছো এখানে? আমার এরকম খারাপ অবস্থা হয়ে গেছে বাবা। মা, প্রাসাদে ফিরে চলো, নিশ্চয় এর কোনো চিকিৎসা আমরা খুঁজে বের করব। এটা আমার পাপের ফল বাবা, এর কোনো চিকিৎসা নেই। আমি প্রাসাদে থেকে আমার এই দুরবস্থা কাউকে দেখাতে চাই না। এই বলে রাজকন্যা সরোবরের পাশে থাকা সবচেয়ে উঁচু তালগাছটার মগডালে উড়ে যায়। সেখানে বসে সে কাঁদতে থাকে। এভাবেই দিনের পর দিন কেটে যায়। রাজকন্যার শোকে পাথর হয়ে রাজা শয্যাশয়ী হয়। ওদিকে রাজকন্যার এখন বাবুই পাখিদের সাথে ভারী ভাব। তার মন আর আগের মতো নেই, সে এখন ভালো হয়ে গেছে। আচ্ছা, আমি এই যে তোমাদের তৈরি করা বাড়িতে থাকছি, তোমাদের এতে রাগ হয় না? সে কি রাজকন্যা, রাগ হবে কেন? আপনি তো এখন আমাদের বন্ধু হয়ে গেছেন। অথচ এই আমি একদিন কি নিষ্ঠুরভাবে তোমাদের ঘর ভেঙে দিয়েছি। আমার কারণে কত বাবুই ছানা নিজের প্রাণ হারিয়েছে। ওসব ভেবে আর কষ্ট পেতে হবে না রাজকন্যা, আপনি এখন তো কত ভালো হয়ে গেছেন। তোমরা কত ভালো, কত সরল। আচ্ছা, আমাকে তোমরা বাড়ি বানানো শেখাবে? আমিও তোমাদের সাথে বসে খড়কুটো দিয়ে বাড়ি তৈরি করব। শেখাবো রাজকন্যা। তখনই অন্য এক বাবুই উড়ে এসে বলে, রাজকন্যা, শুনে এলাম রাজামশাই খুবই অসুস্থ, আর অবস্থা ভালো না। এ কি বলছো বাবুই? আমি এখনই আমার বাবার কাছে যাব। এরপর রাজকন্যা উড়ে উড়ে রাজার কাছে আসে এবং কাঁদতে থাকে। বাবা, এ কি হাল করেছো নিজের? মারে, তোকে ছাড়া আমি যে ভালো নেই। তোর এই অবস্থা, অথচ আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। আমি তোর অপদার্থ বাবা। না বাবা, সব দোষ তো আমার। আমি নিজের পাপের ফল ভোগ করছি। তুমি নিজেকে কেন মিছিমিছি দোষ দিচ্ছ? তখনই একজন প্রহরী এসে জানায় বিজয়নগরীর রাজকুমার তাদের রাজ্যে আসছেন। রাজকন্যা জানতেন বিজয়নগরীর রাজকুমার মুস্তফার সাথে তার বিয়ে হওয়ার ব্যাপারটা, তাই সে নিজেকে লুকিয়ে রাখতে উড়ে চলে গেল তালগাছের ডালে। এদিকে রাজকুমার মুস্তফা রাজপ্রাসাদে প্রবেশ করলো এবং অসুস্থ রাজাকে দেখতে এসে
রাজার মুখে রাজকন্যার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা শুনল। বিষয়টা সত্যিই খুব দুঃখজনক, তবে আমি আপনাকে কথা দিচ্ছি মহারাজ, বিধাতা যদি সহায় থাকে রাজকন্যাকে আমি স্বাভাবিক রূপে ফেরাবই। এরপর রাজকুমার সেই তালগাছের সামনে যায় যেখানে রাজকন্যা বাস করত। সেখানে গিয়ে রাজকুমার রাজকন্যাকে ডাকতে থাকে। রাজকন্যা, রাজকন্যা, নেমে এসো। না রাজকুমার, তুমি ফিরে যাও। আমি আর আগের রাজকন্যা নেই যাকে তুমি চিনতে। আমাকে বিয়ে করে নিজের ক্ষতি করো না, তুমি ফিরে যাও। ঠিক আছে, বিয়ে না হয় আমরা নাই করলাম, কিন্তু আমরা তো একে অপরের সবচেয়ে ভালো বন্ধু ছিলাম। সেই বন্ধুর কাছেই না হয় আসো একবার। এরপর রাজকন্যা তালগাছ থেকে নেমে আসে আর তাকে নিজের হাতে তুলে নেয় রাজকুমার। তুমি কেন এত কষ্ট পাচ্ছ? আর নিজেকে আড়াল করে রাখারই বা কি দরকার? পাখিরা তো আকাশে উড়ে বেড়ায়, তারা কি লুকিয়ে থাকে? রাজকুমার, আমি চাই না আমাকে দেখে কেউ হাসুক। তুমি ফিরে যাও এই রাজ্য থেকে। না, আমি তো একা ফিরবো না, তোমাকে নিয়েই ফিরবো আর তোমাকে স্বাভাবিক করে তুলবো। সে উপায় কেউ জানে না রাজকুমার, এ অসম্ভব। রাজকুমার এরপর রাজকন্যাকে বলে তালগাছে বসে থাকা বাবুই পাখিদের ডাক দিতে, কারণ একমাত্র রাজকন্যা পাখিদের ভাষা বুঝতে পারে। রাজকন্যার ডাকে পাখিরা সেখানে আসে এবং একটা বাবুই বলে, কি রাজকন্যা, ডাকলে কেন? রাজকুমার রাজকন্যার মাধ্যমে বাবুই পাখিকে প্রশ্ন করলো। তোমরা কি জানো সেই বাবুই পাখি কোথায়, যার ছানা রাজকন্যার জন্য মারা গিয়েছিল? সে তো মনের দুঃখে জঙ্গলে চলে গেছে আর বড় এক সুপারি গাছের ডালে বাসা বুনে সেখানে থাকতে শুরু করেছে। বাবুই কি বলল রাজকন্যা? রাজকন্যা বাবুইয়ের জানানো উত্তর রাজকুমারকে বলল। রাজকন্যা, চলো আমার সাথে এখনই। রাজকন্যা রাজকুমারের কাঁধের উপরে বসে আর রাজকুমার ঘোড়া চালিয়ে সেই জঙ্গলে যায় সেই মা বাবুইকে খুঁজতে। আর এরই মাঝে রাজকন্যা রাজকুমারকে বাবুই পাখিদের ভাষা শিখিয়ে দেয়। পুরো জঙ্গল খোঁজার পর রাজকুমার সবচেয়ে বড় সুপারি গাছটা খুঁজে পেল এবং রাজকন্যাকে বলল মা বাবুইকে ডাক দিতে। ও বাবুই, গাছ থেকে একটু নিচে নামবে? দয়া করে নেমে আসো না তুমি। রাজকন্যার ডাকে মা বাবুই নেমে আসে এবং বলে, কি চাই তোমাদের? আমার ছানাদের মেরেও কি তোমার শান্তি হয়নি রাজকন্যা? বাবুই, আমাকে ক্ষমা করো। মা বাবুই, নিজের ছানাদের হারিয়ে তুমি খুব কষ্ট পেয়েছো, এটা আমি বুঝতে পারছি। সন্তান হারানোর দুঃখ কতটা যন্ত্রণাদায়ক সেটা তোমার থেকে বেশি কে বুঝবে? তুমি কি চাও তোমার মতো অন্য কেউ সন্তান হারানোর দুঃখ নিয়ে শেষ হয়ে যাক? রাজকন্যা তোমাদের মতো হয়ে যাওয়াতে সে এখন তাল গাছে থাকে। সে তোমাদের বন্ধু হয়ে গেছে, তার মনে আর কোনো অহংকার নেই। আর রাজকন্যার এই অবস্থার কথা চিন্তা করতে করতে রাজা যে শয্যাশায়ী হয়েছে, তুমি একমাত্র তাকে বাঁচাতে পারো। রাজকন্যাকে নিয়ে তোমার ভেতরের সমস্ত কষ্টের কথা তুমি ভুলে যাও, তাকে তুমি ক্ষমা করে দাও দয়া করে। তুমি তো তোমার সন্তানকে আর ফিরে পাবে না, কিন্তু তোমার মাফ করায় যদি কোনো বাবা মা তার সন্তান ফিরে পায়, এতে দোষের কি? রাজকুমারীর মুখে এসব কথা শুনে বাবুইয়ের চোখ দিয়ে জল পড়ল। সে বলল, আমি চাই না আর কোনো মাতা পিতা তাদের সন্তান হারানোর যন্ত্রণা সহ্য করুক। বেশ রাজকন্যা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এরপর বাবুই পাখির চোখের জল উপর থেকে রাজকন্যার মাথায় পড়তেই রাজকন্যা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। তোমরা পাখিরা সত্যিই খুব ভালো। আমাকে মাফ করে দেওয়ার জন্য
তোমাকে অনেক ধন্যবাদ বাবুই বন্ধু। এরপর রাজকুমার রাজকন্যাকে নিয়ে তার প্রাসাদে ফিরে যায়। রাজকন্যাকে স্বাভাবিক রূপে দেখে রাজাও সুস্থ হয়ে যায় এবং পরিশেষে রাজকুমার ও রাজকন্যার ধুমধাম করে বিয়ে হয়ে যায় আর তারা সুখে শান্তিতে বাস করতে থাকে।